এই মুহূর্তে শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নেবে? আর বেশি দিন নেই। রান অ্যাওয়ে কাইট এবং গান্ধীজি স্যামুয়েল খুব ভালো করে পড়বে। এর মধ্যে আশা করছি তোমরা কমন পেয়ে। ভোকাবুলারি, রাইটিং, গ্রামারের ক্ষেত্রে আপনি কি বলবেন ওদের? এই যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, ঠিক এই মুহূর্তে মানে পরীক্ষার আগে আপনি কিভাবে প্রস্তুতি নিন? প্রিয় ছাত্রছাত্রী, সাজবাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব, তিনি আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় স্যার। মিঠুন স্যারের পরেই আমাদের এখানকার আরেক জনপ্রিয় স্যার দেবব্রত সরকার। শিক্ষক দেবব্রত সরকার, দেবু স্যার নামেই এলাকায় চেনে জানে। তো দেবব্রত সরকারকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি তার মহামূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আর এই মুহূর্তে দাঁড়িয়ে দেবব্রত স্যারের কাছ থেকে শুনে নেব তিনি কিভাবে নিজেকে তৈরি করেছিলেন এবং তিনি কিভাবে নিজেকে এই কটা দিন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন। আমরা এক এক করে প্রশ্ন করব দেবব্রত স্যারকে। দেবব্রত স্যার তোমাদের সামনে তুলে ধরবেন। এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই পালন করবে এবং সেইভাবে কিন্তু প্রস্তুতি নেবে। স্যার, প্রথমে যেটা বলি, এই মুহূর্তে শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নেবে? আর বেশি দিন নেই আমাদের, তো কোন কোন বিষয়গুলোর উপরে ওরা জোর দেবে? দেখুন, আমি তো ইংলিশ পড়াই, সবাই জানেন মোটামুটি। এবার ইংলিশের যদি বলি, তাহলে প্রথমে যে সাবজেক্টগুলো আমরা প্রথমে যে অধ্যায়গুলো আমরা পড়বো, সে আগের বছর যেগুলো এসে গেছে সেগুলো মোটামুটি আমরা ধরে নিই সেগুলো আসতে পারে না, সেগুলো আসে না। এইবার আমরা যে বিষয়গুলো, যে অধ্যায়গুলো বেশি করে পড়বো, আমি সবার উদ্দেশ্যেই বলছি যে গান্ধীজি যেটা চ্যাপ্টার আছে তোমরা সবাই পড়েছো, স্যামুয়েলের চ্যাপ্টার তোমরা সেটা পড়েছো, এটা একটু বেশি করে পড়বে। এছাড়া বলতে পারি কবিতার দিক থেকে আমি তো বলবো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কুইরেল এবং মাউন্টেনেরটা, এছাড়াও স্নেক। এই দুটো মোটামুটি যদি কবিতা তোমরা পড়ো, আশা করছি তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এছাড়াও যেটা বললাম রান অ্যাওয়ে কাইট এবং গান্ধীজি স্যামুয়েল খুব ভালো করে পড়বে। এর মধ্যে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে এবং এর উপর জোর দিয়ে যদি তোমরা পড়ো, একটু এগিয়ে যাও, সাজেশন ওয়াইজ পড়ো কিংবা পুরো খুঁটিয়ে পড়ো, তোমরা এর মধ্যে থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, আনসিনের ক্ষেত্রে যে জায়গাটা থাকে, অনেক স্টুডেন্টরা বলছেন যে স্যার ওই জায়গার মধ্যে কতটা কিভাবে লিখলে সুন্দর করে দুয়ে দুই পাওয়া যায়, সেটা যদি একটুখানি বলেন। অবশ্যই অবশ্যই। আনসিনে আমরা সবাই যারা স্টুডেন্ট মাধ্যমিকের, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভোকাবুলারি খুবই আমাদের কম। তার কারণ আমাদের বেশি একটা মানে আমরা জানি না, অতএব কি করে আমরা সেগুলো করবো, আমাদের একটা বিশাল একটা কনফিউশনের বিষয়। অতএব আমরা যখন আনসিনটা করব, তখন আমরা আনসিনটা খুব ভালো করে পড়বো, 2 থেকে 3 বার, ইভেন 4 বার কিংবা 5 বারও পড়তে পারি। যত ভালো করে পড়বো তত জিনিসটা আমরা ভালো করে অবগত হতে পারবো। যদি না পড়ি আমরা কিন্তু ভালো করে কোশ্চেন অ্যান্সার করতে পারবো না। তাই বলছি যে যখনই তোমরা আনসিন করবে, ওটা 2 থেকে 3 বার পড়ো ভালো করে। যদি বুঝতে না পারো সেটাকে ভালো করে আরেকবার পড়ো। যদি তাও বুঝতে না পারো, তাহলে দেখবে কোন কোন ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর তলায় তোমরা দাগ দাও। এবার দেখবে যখন কোশ্চেন অ্যান্সার করতে যাচ্ছ, তখন দেখবে যে ওই ওয়ার্ডগুলোর সাথে কোন ওয়ার্ডের তুমি মিল পাচ্ছ। যখনই মিল পাবে তখনই তুমি একটা ধারণা পেয়ে যাবে যে আনসারের অ্যান্সারটা হয়তো ওখান থেকেই হতে পারে। তখন তোমরা সেভাবে লিখতে পারো। ইভেন তোমরা যখন বুঝতে পারছো মানেটা, তখন তো কোনো সমস্যাই হবে না, তোমরা সুন্দর করে লিখতে পারবে। যখন খুবই কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তখন আনসিনের যেগুলো মেন ওয়ার্ড সেগুলো তোমরা তলায় দাগ দিয়ে রাখো। যখনই কোশ্চেনে অ্যান্সার করতে যাবে তখনই দেখবে কত সুবিধা হয়ে যাচ্ছে, সেই অ্যান্সারগুলো তোমরা সঠিকভাবে করতে পারছো এবং সঠিক ধারণা দিতে পারছো, এবং এতে করে সম্পূর্ণ নাম্বারটাই বা 2 নাম্বারটা তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর উত্তর দিলেন কিন্তু স্যার, দারুণভাবে বোঝালেন। কিন্তু ঠিক এই পদ্ধতিটা কিন্তু মেনে তোমাদের চলতে হবে। এবার স্যারের কাছে প্রশ্ন করবো যে ভোকাবুলারি, রাইটিং, গ্রামারের ক্ষেত্রে আপনি কি বলবেন ওদের এই মুহূর্তে? ভোকাবুলারি আমি বলবো আনসিনের থেকে যে আমরা 4টে কোশ্চেন আমরা পাই, 4 2 8 নাম্বার থাকে, একটা ভাইটাল নাম্বার থাকে। এবার এই 8 নাম্বারটা কি করে তুলবো, আমি বলবো এখন যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে, পর্ষদের বলুন, তারপর WBSC বলুন, এইগুলোর আপনারা কি করবেন, শুধুমাত্র ওই যে লাস্টের দিকের যে ভোকাবুলারি পাচ্ছেন আনসিনের, সেগুলো একটা পেজে পরপর সব লিখে রাখুন। ঠিক আছে?
পরপর লিখে রেখে সেইগুলো প্রতিদিন একবার করে 5 মিনিট হলেও 10 মিনিট হলে সেগুলো প্র্যাকটিস করুন। রোজ একবার করে প্র্যাকটিস করুন 10 মিনিট 15 মিনিট করে, তাহলে দেখবেন আস্তে আস্তে ওইগুলো মাথার মধ্যে গেঁথে যাচ্ছে, সেগুলো আপনি ভুলবেন না। আমার মনে হয় এখান থেকে আপনারা সব কিছু কমন পেয়ে যাবেন। যদি এরকম না করেন, মনে করছেন পরে পড়বো ওখান থেকে ঠিক হয়ে যাবে ম্যানেজ, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। অতএব আমি বলবো টেস্ট পেপার থেকে যে লাস্টের ভোকাবুলারি করে পাচ্ছেন সেগুলো পর একটা খাতায় লিখে রাখুন, এবং সময় পেলে দিনে 5 মিনিট হলেও 10 মিনিট সেগুলো একবার করে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন সমস্তটাই কমন পেয়ে যাচ্ছে। আচ্ছা, ইংরেজিতে কি পার্ট কোশ্চেন থাকে নম্বরের ক্ষেত্রে? হ্যাঁ, অনেক সময় থেকে যায়। এবার পার্ট প্রশ্নের ক্ষেত্রে কিভাবে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায়? যদি পার্ট থাকে তাহলে আপনাকে প্রথমে যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনটা দ্য টাইপ অফ কোশ্চেন 1 সেটা লিখে সেই পার্টের আনসার করতে হবে, দ্য টাইপ অফ কোশ্চেন 2 তারপরে সে সেকেন্ড পার্টে করতে হবে। যদি 3টে পার্ট থাকে তাহলে টাইপ অফ কোশ্চেন 3, তাহলে তারপরে সেই কোশ্চেন আনসারটা লিখতে হবে। তাহলে একদম 3-এ 3, 2-এ 2, 1-এ 1 যা হবে সেরকম নাম্বার পেয়ে যাবে। কিন্তু সরাসরি লেখা যাবে না, প্রথমে এক লাইন লিখলাম তারপরে গ্যাপ দিয়ে আরেক লাইন লিখলাম, তাহলে কিন্তু ফুল নাম্বার তোমরা পাবে না। প্রথমে এক লাইন লিখে নিতে হবে, তারপরে একটা গ্যাপ দিয়ে কোশ্চেন নাম্বার 2 বা পার্ট নাম্বার 2 দিয়ে পরের পার্টটুকু শুরু করতে হবে, তাহলে 2-এ 2, 3-এ 3 পাওয়া যাবে। দেখেছো তো কি সুন্দর করে? তাহলে পার্ট কোশ্চেন আসলে কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু স্যার পরিষ্কারভাবে বলে দিলেন। আমরা খুব বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিওটা রাখবো। তো টেক্সট বইয়ের ক্ষেত্রে যে 20 নম্বর আসে, সেই 20 নম্বরে কোন কোন জায়গাটা আরেকবার যদি বলে দেন, একটুখানি হাইলাইট যদি করে দেন তাহলে ভালো হয়। টেক্সট বইয়ের ক্ষেত্রে আমি লাস্ট মিনিট সাজেশন যদি শুনতে চাও তাহলে আমি বলবো তোমরা খুব ভালো করে স্যামুয়েলটা পড়ো, খুব ভালো করে বাপুজিটা পড়ো, খুব ভালো করে রানওয়ে কাইটটা পড়ো। এই তিনটের মধ্যে আমার মনে হচ্ছে এবার আসবেই। আর কবিতার মধ্যে স্নেইল এবং যে স্কুইরেলের গল্পটা আছে মাউন্টেন তোমরা পড়েছো, এই দুটো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। তোমরা দেখেও থাকবে টেস্ট পেপারে খুব বেশি করে দেওয়া আছে, এই কটা তোমরা ভালো করে করো, আশা করছি তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবেই। আচ্ছা, এবারে বলি যে খাতাটা, ওরা খাতাটায় কেমন ভাবে, আমরা জানি খাতাটা কেমন ভাবে সাজাতে হয়, ওরাও জানে, কারণ মাধ্যমিক দিচ্ছে, এর আগে অনেক পরীক্ষা দিয়েছে। তবুও যদি বলেন যে খাতাটাকে ওরা কিভাবে সুন্দর করে সাজিয়ে লিখবে যেটা পরীক্ষা প্লিজ হবে অবশ্যই ইংরেজির ক্ষেত্রে? অবশ্যই যখনই তোমরা ইংরেজি লিখতে যাবে প্রথমে একটা জিনিস খেয়াল করবে, একটু পয়েন্ট করে, এবং যে মানে মানে যখনই কোশ্চেন আনসার করবে একটু পয়েন্ট করে লিখবে, আর একটু যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেগুলোর তলায় একটু দাগ দিয়ে রাখার চেষ্টা করবে, না হলে ইনভার্টেড কমার মধ্যে রাখার চেষ্টা করবে। এবং যখনই খাতাটা পরপর তুমি সাজিয়ে উত্তরগুলো লিখতে যাবে একদম পরপর একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবে। যখনই প্রথম কোশ্চেন আনসারটা লিখলে তারপরে দেখবে একটুখানি গ্যাপ আছে কিনা, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্স একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে পরিষ্কার করে লিখবে। তাহলে প্রত্যেকটা জায়গা সুন্দর করে যখন লিখবে তখনই এক্সামের একটা দৃষ্টি আকর্ষিত হবে, তোমার নাম্বার অবশ্যই তখন বেশি ক্যারি করবে। সবাই লিখবে কিন্তু তুমি সেম লিখছো, আরেকজনও সেম লিখছে, কিন্তু তোমার প্যাটার্নটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর লাইন বাই লাইন এবং একটু গ্যাপ রেখে রেখে হয়, পরিষ্কার হলে তখনই কিন্তু আপনি সুন্দর করে নাম্বারটা পাবেন। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা করা উচিত না তবু করছি, যে আপনি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ঠিক এই মুহূর্তে মানে পরীক্ষার আগে আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? আমাকে যদি বলেন কি আর বলি, আমি তখন মোটামুটি লাস্ট মুহূর্তে এসে পড়তাম, মানে তখন পড়াশোনা ছাড়া মনে হয় আমার লাইফে আর কিছু ছিল না, তখন শুধু পড়াশোনা করতে হবে। বাড়িতেও বলা ছিল তোমাকে পড়াশোনা করেই কিছু একটা করতে হবে, অত আমাদের পড়াশোনা ছাড়া গতি নেই। অতএব পড়াশোনা করেছি খুবই পরিমাণে, এবং শুধুমাত্র টার্গেট রেখেছি আমার এই কটা দিন শুধু পড়াশোনা। আমার খেলাধুলা নাচ গান সমস্ত কিছু আমি সাইডে রেখে দিয়েছি। এ কটা দিন শুধু মনে করেছি পড়াশোনা ছাড়া আমার আর কিছু জগতে কিছু নেই। খেয়েছি দিয়েছি পড়াশোনা করেছি, পারলে পরে একটুখানি বিকেলবেলা একটু না বেরোলে ভালো লাগে না, একটু বেরিয়েছি, কিন্তু যতটা পেরেছি পড়াশোনার মধ্যে থেকেছি, এবং মাইন্ডটাকে যাতে অন্যদিকে ডিস্ট্র্যাক্ট না হয় সেই জন্য পড়াশোনার মধ্যে থাকাটাই আমার মনে হয় ভালো। দুর্ধর্ষ কথা বলে দিলেন, কিন্তু স্যার কিন্তু গান করেন, কিন্তু শিল্পী বলা যায়, খুব সুন্দর গলা, গানও করেন খুব সুন্দর। দেখো, পড়াশোনার পাশাপাশি কিন্তু এই সমস্ত জগতেও যাওয়া যায়, পড়াশুনো বাদ দিয়ে বা পড়াশুনোকে একদম সঙ্গে রেখে সমস্ত কিছুই করা যেতে পারে। পড়াশুনো ছাড়া তো আমাদের জীবনে কিছু নেই, পড়াশোনাটা আগে, কিন্তু পাশাপাশি এগুলোও করা যায় এক্সট্রা কারিকুলাম হিসাবে। আচ্ছা, এবার বলছি লাস্ট কোশ্চেন, আর আমি কোশ্চেন করবো না, যে টেস্ট পেপার
অনেক টেস্ট পেপার বেরিয়েছে, ওদের মধ্যে কনফিউজ জাগে স্যার কোন টেস্ট পেপার করলে বেশি ভালো। তো আমি সবার আগেই বলেছিলাম যে কোনো একটা টেস্ট পেপার ফলো করলেই হয়ে যাবে। তো টেস্ট পেপার যখন ওরা এই আনসার গুলো করতে যাবে, মানে কি সিস্টেমে করলে ওদের ভালো হয় এই মুহূর্তে এই কদিনে টেস্ট পেপারে টেস্ট পেপার গুলো? টেস্ট পেপার যদি বলেন তাহলে টেস্ট পেপার থেকে যে কোশ্চেন আনসার গুলো ওখানে কোশ্চেন গুলো দেওয়া থাকে, সেই কোশ্চেন গুলো পাই টু পাই আমার মনে হয় শর্ট কোশ্চেন ওখান থেকে পাই টু পাই করাই ভালো। ওখান থেকে যে যে ড্যাশ যেগুলো আছে, শূন্যস্থান যেগুলো আছে, শূন্যস্থান থেকে যে কোশ্চেন গুলো ওখানে দেবে, অ্যান্সারটা সুন্দর করে ওখানে দেওয়া আছে কোশ্চেন গুলো, ওখান থেকে নিয়ে তোমরা প্রথমে খাতায় লিখবে। খাতায় লেখার পরে ওগুলো প্রতিদিন করে একবার করে প্র্যাকটিস করবে, চোখ বুলাবে। চোখ বোলাবে। এই প্র্যাকটিস না করলে ইংলিশ এমনই একটা সাবজেক্ট, তুমি আজকে মনে করছো করে রেখে দিয়েছি, কালকে দেখবে তুমি ভুলে যাচ্ছ। অতএব তোমাকে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। এবং টেস্ট পেপারে যে লাইন ওয়াইজ তোমাদের অ্যান্সার গুলো করেছো, আশা করছি তোমরা সেভাবেই চেষ্টা করবে, ওইভাবেই লাইনগুলো তুলে দেওয়ার। এবং যখনই কোশ্চেন আনসার করবে, বিশেষ করে আমি আরেকটা জিনিস বলি তোমাদেরকে, শূন্যস্থান যখন করবে তোমার টেস্ট পেপার দেখে দেখে, তখন দেখবে একটা প্যাসেজ তুলে দেয়, সেই প্যাসেজ থেকে তোমরা শূন্যস্থানটা যখন লিখবে, পুরোটা খেয়াল করবে যে লাইনটা আমরা কোথা থেকে লিখছি, কোথায় শেষ হয়েছে। আমরা দেখবো যেখানে শেষ হয়েছে তার পরবর্তী অংশটা কি আছে ফুল স্টপ পর্যন্ত, সেটা খেয়াল করব। যদি আমরা আবার সে পুরো লাইনটা তুলে দিই পুরোটা, তাহলে কিন্তু সেখানে এক্সামিনার বলবে না এ তো মুখস্থ করে, এ তো বোঝেইনি কিছু, অবুঝের মধ্যে অ্যান্সারটা করে দিয়েছে, তো নাম্বারটা সেখানে কমে যাবে। তুমি দেখবে কোথায় শেষ করেছেন এবং তারপর থেকে তুমি ফুল স্টপ পর্যন্ত যেটুকু আছে সেটুকু শেষ করবে। এক্সামিনার খুশি হবে না, বুঝবে যে না এই শিক্ষার্থী খুব বুঝে বুঝে অ্যান্সার করেছে, তখনই নাম্বারটা ভালো পাওয়া যাবে। আচ্ছা, এবার হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লাস্ট আপনার যদি কিছু বলার থাকে মানে সেটা একটু বলে অবশ্যই আমরা এই ভিডিওটা আজকে শেষ করব। অবশ্যই বলবো। সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের একটু রাইটিং সম্পর্কে আমি একটু কিছু বলে দেবো। হ্যাঁ, আমার মনে হয় যতদূর সম্ভব এবার তোমাদের সব থেকে এই তিনটে জিনিস খুব ভালো করে ফলো করা উচিত। প্রথমটা হচ্ছে নোটিশ রাইটিং, দ্বিতীয়টা হচ্ছে বায়োগ্রাফি রাইটিং, তৃতীয় নম্বর হচ্ছে প্রসেসিং। এই তিনটে জিনিস তোমরা খুব সুন্দর করে করবে। আমার মনে হচ্ছে তিনটে জিনিসের মধ্যে তোমরা তিনটে কমন পেয়ে যাবে। আর বাই চান্স যদি না পাও, তাও বলে রাখবো একটু ফর্মাল লেটারটা একটু ভালো করে চোখ বুলিয়ে রাখবে। এছাড়াও স্টোরি আর প্যারাগ্রাফ একটুখানি করে দেখে রাখবে, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম প্রথম তিনটে, নোটিশ, বায়োগ্রাফি, প্রসেসিং, খুব ভালো করে দেখে যেও। এবং একটু সময় থাকলে তোমাদের বলতে পারতাম যে কি করে ফরম্যাটটা তৈরি করবে, তবু তোমাদেরকে একটুখানি বলছি। বলে দেন। হ্যাঁ, নোটিশ যখন লিখবে তখন উপরে স্কুল, তারপরে নোটিশ, তারপরে যে বাঁদিকে রেফারেন্স নাম্বার, ডান দিকে ডেট, এইগুলো কিন্তু দিতে একদমই ভুলো না। যদি কোনো কারণে তোমরা এইগুলো দিতে ভুলে যাও কিংবা মিস্টেক করো, তাহলে কিন্তু নাম্বার তোমাকে জিরোও দিতে পারে। তখন নোটিশে শুধুমাত্র নিয়ম কানুনটাই মেইন দেখবে, ঠিক আছে? সবার উদ্দেশ্যে বলছি নিয়ম কানুনটা বেশি করে ফলো করবে নোটিশে। এবং লাস্টে কাউন্টার সাইন, আন্ডার সাইন ওটা সুন্দর করে লিখবে এবং কোনো তলায় দাগ দেবে না, কোনো রকম আন্ডারলাইন করা ওখানে যাবে না। বেশি আন্ডারলাইন করতে গেলে পরীক্ষা বুঝে যাবে এ বেশি কেরামতি করতে এসছে। অতএব যেখানে তোমাদের নিয়ম কানুন মেনে করতে হবে সেখানে কোনো কেরামতি করার দরকার নেই। যেটুকু চেয়েছে বাস ওইটুকুই দেবে। এবং কাউন্টার সাইন, সাইন, এইচডি দিয়ে হালকা একটা স্ল্যাশ, ওগুলো সুন্দর করে দেখে দেবে। নিয়মের কিন্তু অনিয়ম করা যাবে না, একদমই করা যাবে না, বিশেষ করে নোটিশের ক্ষেত্রে। আর যখন প্রসেসিং করবে তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেবে। এবং তারপরে যখন তুমি লাস্ট ফিনিশিং দেবে তখন একটু হালকা করে তোমার নিজের মত ওখানে দিয়ে দেবে, যে তুমি যেটা বানালে সেটা তোমার কেমন লাগে, সেটা বাজারে কেমন চলতে পারে, সেই সম্পর্কে দু একটা লাইন তোমরা লিখে দেবে। আর যখন প্রসেসিং করবে ইন্ট্রোডাকশনে প্রথমে 3, 4, 5 লাইন সুন্দর করে ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবে, না হলে কিন্তু নাম্বার ভালো আসে না। এছাড়া বায়োগ্রাফি যখন তোমরা লিখবে, যার বায়োগ্রাফি তোমরা লিখছো তার সম্পর্কে 4-5টা লাইন যদি পারো তোমরা সুন্দর করে লিখে দেবে। তারপরে হি দিয়ে শুরু করবে যদি ছেলে হয়, আর যদি সে মেয়ে হয় বা কোনো নারীর চরিত্র হয় বা কোনো গার্লস ক্যারেক্টার হয় সেক্ষেত্রে তোমরা শি দিয়ে শুরু করবে। শি ওয়াজ বর্ন দিয়ে শুরু করবে, ডিরেক্ট সেই ব্যক্তির নাম দিয়ে ওয়াজ বর্ন দিয়ে শুরু করবে না। প্রথমে সে ব্যক্তি সম্পর্কে প্রথমে লিখে নেবে 4-5 লাইন, তিনি কি করেছেন, তিনি কেন বিখ্যাত, তাকে তোমার কেন ভালো লাগে সেটা সম্পর্কে লিখে নেবে। তারপরে যদি সে ছেলে হয় তাহলে হি দিয়ে শুরু করবে, যদি মেয়ে হয় তাহলে শি দিয়ে শুরু করবে, ঠিক আছে? এবং যখন শেষ করবে তারপরে তার সম্পর্কে তোমার যেটা মনে হয় তুমি কেন তাকে পছন্দ করো সেই সম্পর্কে 2-1টা লাইন লিখে দেবে। তাহলে এতে এক্সামিনার খুশি হবে, নাম্বারটা আরো ভালো ক্যারি করা যাবে। খুব সুন্দর বলে দিলেন কিন্তু স্যার, সমস্তটাই বর্ণনা করে বলে দিলেন।
ঠিক এইভাবে রাইটিংটা যদি আমরা রেডি করি, স্যার যেভাবে বললেন নোটিশটা যদি রেডি করি, এবারে কি এইরকম বলার আর কোনো ক্ষেত্র আছে? প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখতে হবে জিনিসটা কি লিখতে বলেছে, একদম এক্সট্রা কিছু লিখতে যাবে না। যদি প্যারাগ্রাফ লিখতে বলা, যেরকম ধরি একটা ফেস্টিভ্যাল সম্পর্কে লিখতে দিয়েছে, এইবার ফেস্টিভ্যালটা কি সম্পর্কে তুমি যে কোনো একটা ফেস্টিভ্যাল বেছে নেবে। তুমি তার মধ্যে দুর্গা পুজো, কালী পুজো, তারপরে ঈদ, তারপরে সমস্ত রকম কিছু ঢুকিয়ে দিলে তা কিন্তু হবে না। আচ্ছা, যে আচ্ছা। কোনো একটা ফেস্টিভ্যাল তোমাকে বেছে নিতে হবে এবং সেইটা সম্পর্কে তোমাকে পার্টিকুলার লিখতে হবে। আচ্ছা। সমস্ত ফেস্টিভ্যাল তুমি যদি একসঙ্গে দিতে যাও তাহলে সবকিছু হিজিয়ে যাবে। মাস্টার মশাই যে এক্সামিনার, তার মাথা যাবে কেচিয়ে, সে বলবে না এ কি লিখেছে বুঝতে পারছি না, অত দরকার নেই। যে কোনো একটা ফেস্টিভ্যাল তোমরা লিখবে, যেটা লিখবে সুন্দর করে লিখবে, তারপরে তোমরা নাম্বার বেশি ভালো পাবে। স্যার বলে দিলেন নিয়ম কিভাবে, নোটিশটা কিভাবে লিখতে হবে, কোন জায়গায় কি করতে হবে, সমস্তটাই কিন্তু স্যার বলে দিলেন। সুতরাং স্যারকে আমার পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে আজকে মহামূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে যদি ধন্যবাদ। প্রয়োজন হয়, তোমরা যদি চাও যে স্যার আমাদের এই বিষয়টা আর একটু জানান, তাহলে কমেন্টস করে জানাবে। আমরা স্যারকে অনুরোধ করবো আরেকদিন এসে সেই বিষয়টি তোমাদের সামনে বোর্ডে একদম লিখে সুন্দর করে বুঝিয়ে দেবেন। সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, সাজবাদী চ্যানেলকে, এবং স্যারকেও আমাদের সাজবাদী চ্যানেলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।